ওকে, আসসালামু আলাইকুম এগেইন। আমাদের হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের লাইভটা চলে গেছিলো। আমরা আবার জয়েন করছি, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং নেক্সট আবার বন্ধুদেরকে মেনশন করো। সবাই আমরা চলে গেছিলাম, আবার চলে আসছি। ওকে, একটু সবাই দ্রুত শুরু করে ফেলি। আসলে বিদ্যুৎ চলে গেলে ঝামেলাটা হয়, এই ঝামেলাটা বেশি পোহাতে হয় যে একটা ফ্লোতে ছিল, ফ্লোটা হারাই চলে যায়, আবার নতুন করে স্টার্ট করতে হয়। একটু সবাই জয়েন করে ফেলে আমরা আবার, এবং বন্ধুদেরকে মেনশন করে দিব। একটা ফ্লোতে ফ্লো যে ব্রেক হইলে কতটা প্যারা, মনে করো তুমি পড়তেছো খুব ভালোভাবে, হঠাৎ করে অনেকটা কিছু ঘটছে, তো তোমার পড়ার সে ফ্লোটা কিন্তু থাকবে না। এই জন্য পড়ার সময় একটু ফোন টোন কম ইউজ করবা, তাহলে ফ্লো হারাই যাবে কিন্তু। ওকে, তাহলে হচ্ছে আমরা আবার শুরু করব, এবং সবাই একটু মেনশন করিও, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করিও, তাহলে হচ্ছে নেক্সট থেকে সবাই বুঝতে পারবে যে ক্লাস আবার বিদ্যুৎ আসছে, আমরা চলে আসছি। ওকে, আমাদের শিফা জয়েন করছে, বাকি সবাই জয়েন করে ফেলো। আমরা 4 এবং 5 অধ্যায়ের যে আমরা এমসিইউ গুলো দেখতেছিলাম, আমাদের ইতুও জয়েন করে ফেলছে, আমাদের সাবরিনা স্যারও জয়েন করে ফেলছে। তো আমরা এখানে হচ্ছে যে টপিকগুলো পড়ছি, 2টা কোশ্চেন দেখছিলাম, এখন 2টার পরে আবার বাকিগুলো দেখব। স্যারেরা সবাই আসুক, তারপরেই ক্লিয়ারলি শুরু করি। ওকে, তো আমরা একটু দেখো, নিদ্রা এটা আসলে কোন ধরনের বিধেয়ক, আমরা বিধেয়কটা পড়াচ্ছিলাম। এই বিধেয়কটা ক্লিয়ার হয়ে গেলে না, আমাদের অনেক সিকিউ ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে। যদি ধরতে পারি এটা কোন বিধেয়ক, বা বুঝতে পারি ওই বিধেয়কের সাথে আমাদের পরিচয় থাকে, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। গুড, আমাদের মুশফিক এসে পড়ছে, বাকি এরা সবাই একটু এসে পড়ো। ক্লাসটা বেশি পেইন দিচ্ছে, বিদ্যুৎ চলে গেলে বেশি পেইন হয়। তোমাদের যারা গোল্ডেন ব্যাচে ক্লাস নিয়েছিলাম, ওখানেও বিদ্যুৎ চলে গেছে, খুবই পেইন। ওকে, তাহলে আমরা বলি নিদ্রা কোন ধরনের বিধেয়ক, বলো নিদ্রা আসলে কোন ধরনের বিধেয়ক। আমাদের এই নিদ্রা বলো কোন ধরনের বিধেয়ক। আমরা একটু বিধেয়কের পরিস্থিতিটা দেখবো এখানে, যে কোন ধরনের বিধেয়ক হতে পারে। নিদ্রা মনে করো এখানে যদি বলে ঘুম, যদি বলে হচ্ছে তৃষ্ণা, যদি বলে মানবিকতা, যদি বলে হচ্ছে বিবেক, পিপাসা আর কথা বললাম না, তাহলে ক্ষুধাটা মিস হয়ে গেছে, ক্ষুধা। ঠিক আছে, এই যে শব্দগুলো বলতেছি আমরা, প্রত্যেকটাই কিন্তু আমাদের সেম বিধেয়ক, প্রত্যেকটা সেম বিধেয়ক। এই প্রত্যেকটা আমাদের চিনতে হবে এটা কোন ধরনের বিধেয়ক। ঠিক আছে, এটা কোন ধরনের বিধেয়ক আমাদের কিন্তু বুঝতে হবে, এটা কোন ধরনের বিধেয়কের কথা বলতেছে সেটা আমাদের চিনতে হবে। তাহলে এখানে বলছে নিদ্রা কোন ধরনের বিধেয়ক, জাতি উপজাতি উপলক্ষণ নাকি অবান্তর লক্ষণ। নিদ্রা কোনো ব্যক্তি না, কিন্তু নিদ্রা মানে ঘুম, এখানে কোনো ব্যক্তির কথা বলতেছে না। শিফা, এই শিফারে ধরে সবাই মারো, ও যদি এটা ভুল করে ওর ধরে মারো সবাই। তাহলে বলছি আমরা হচ্ছে নিদ্রা কোন ধরনের বিধেয়ক, আমাদের একটা জাতি, আমরা একটা পরিস্থিতি দেখি। জাতি মানে হচ্ছে তারাই যার ব্যাখ্যার্থ বেশি, যার হচ্ছে ব্যাখ্যার্থ বেশি। তো ব্যাখ্যার্থ বেশি হলে সে হবে জাতি, এবং ব্যাখ্যার্থ যার কম সে হবে আমাদের উপজাতি। সুতরাং জাতি উপজাতি হওয়ার চান্স এখানে নাই, কারণ এখানে ব্যাখ্যার্থের কথা বলতেছে না, এরা গুণের কথা বলছে। তাহলে লক্ষণ না, এখানে লক্ষণ এটা হবে না, এটা হবে হচ্ছে উপলক্ষণ। লক্ষণ মানে কিন্তু এটা বিভেদক লক্ষণের কথা বলছে, বিভেদক লক্ষণ, বাট এটা হবে হচ্ছে উপলক্ষণ। আমরা জানি যেসব গুণ হচ্ছে সব ব্যক্তিরই থাকে, আমরা উল্লেখ করা লাগে না, সেইগুলো হবে আমাদের হচ্ছে সেইগুলো কি হবে, সেইগুলো হচ্ছে উপলক্ষণ। আমাদের আবেগে ভুল করে ফেলছে আমাদের শিফা। তাহলে বললাম আমাদের নিদ্রা কোন ধরনের, নিদ্রা হবে কি, অ্যান্সার কি হবে সবার অ্যান্সার, যারা 3-এর ঘ বলছো প্রত্যেকের অ্যান্সার সঠিক, বাট খুব কম মানুষই বলছো 3-এর অ্যান্সার ঘ হবে। ঠিক আছে, 3-এর অ্যান্সার হবে ঘ, উপলক্ষণ। নিদ্রা, ঘুম, তৃষ্ণা, পিপাসা, ক্ষুধা, আমরা বললাম বিবেক, এগুলো সবই হচ্ছে হবে আমাদের কি, সবই হবে হচ্ছে আমাদের উপলক্ষণ। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সটটা বলতেছে পরফিরির মতে বিধেয়ক, পরফিরির মতে বিধেয়ক কয় প্রকার। এটা কোনো অপশন দিব না, থ্রু জাস্ট অ্যান্সারটা লিখো। পরফিরির মতে বিধেয়ক কয় প্রকার। হ্যাঁ, 3-এর ঘ হবে মুশফিকা, গুড। তাহলে বলো এখন পরফিরির মতে বিধেয়ক কয় প্রকার। আমরা অপশন কি দিতাম এটার, পরফিরির মতে বিধেয়ক কয় প্রকার, অপশন দিয়ে ফেললাম। সেটা হচ্ছে কয় প্রকার, পরফিরির মতে কয় প্রকার। আর আরেকটা কোশ্চেন এখান থেকে আসে আমাদের, সেটা হচ্ছে অ্যারিস্টটলের মতে কয় প্রকার। তো অ্যারিস্টটলের মতে কয় প্রকার আমাদের জানতে হবে। পরফিরির মতে যেহেতু আমাদের কয় প্রকার, অ্যারিস্টটলের মতে কিন্তু 4 প্রকার। ঠিক আছে, এগুলো জেনে রাখতে হবে। অ্যারিস্টটলের মতে উনি হচ্ছে এক্সট্রা একটা নিয়ে আসছে, সেটা হচ্ছে সংজ্ঞা।
মনে রাখবা সংজ্ঞা। আর হচ্ছে ওনার এখানে জাতি উপজাতি নিয়ে আসছে এবং তার সাথে জাতি নিয়ে আসছে, এবং এখানে নিয়ে আসছে হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ আনে নাই, উনি অবান্তর লক্ষণ আর উপলক্ষণটা আনছে। হ্যাঁ, আমাদের এখানে সবার অ্যান্সার সঠিক। লাভলি চৌধুরী বলছে, সীমা বলছে, বৃষ্টি বলছে, মুশফিকা, ইতু, সবার অ্যান্সার সঠিক, কেননা এটা কমন জিনিস। আমাদের সুমায়া বলছে, শিফা বলছে, রিমা বলছে, হ্যাঁ সবারটা সঠিক। আর অ্যারিস্টটলের মতে 4 প্রকার। গুড, তাহলে হচ্ছে আমরা বুঝতেছি যে পরফিরির মতে হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার কি কি? 5 প্রকার হচ্ছে জাতি, উপজাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ আর বিভেদক লক্ষণ। ঠিক আছে, আজকের ক্লাসে খুব কম মানুষ, কারণ এই 2বার গেছে, আমি এখন কিছু বলতে পারতেছি না, কারণ 2বার ক্লাস, একবার চলে গেছে বিদ্যুৎ, তো তখন আসলে ফ্লোটা ব্রেক হয়ে গেছে আমাদের। এখন আমরা বলছি যে বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন, যে উনি জন্মগ্রহণ করেন রংপুরে, তো এটি কোন ধরনের অবান্তর লক্ষণ? দেখো, আমরা জানি জন্মস্থান, তারপর হচ্ছে জন্ম তারিখ, এই জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম তারিখ, তারপর হচ্ছে কি বলে আমাদের হচ্ছে অতীতের মানে ইতিহাস। এই ইতিহাস দেখো যেগুলো আমার সাথে ঘটে গেছে সেগুলো তো চেঞ্জ করা যাবে না, তো এই সব জিনিস যেগুলো হচ্ছে কোনো ব্যক্তির সাথে ঘটবে, কোনো ব্যক্তির সাথে ঘটলে মনে রাখবে সেটা হচ্ছে ব্যক্তিগত, কোনো ব্যক্তির সাথে ঘটলে সেটা কি হবে? ব্যক্তিগত। ঠিক আছে, এই ব্যক্তিগত বানানটা কিন্তু আকার হবে না, এই আকার তোমরা একটু অ্যাভয়েড করো, এটা আকার আবেগে চলে আসছে আর কি, আমাদের আবেগে আকারটা বসে গেছে, বাট আকারটা আসবে না। হ্যাঁ, জন্মস্থান, জন্ম তারিখ এগুলো পরিবর্তন করা যায় না কোনো ব্যক্তির ক্ষেত্রে, ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না, যেটা আমার সাথে ঘটে গেছে। সুতরাং এইগুলোকে আমরা বলবো হচ্ছে প্রথমত সেটা যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে ব্যক্তিগত, যদি শ্রেণীর ক্ষেত্রে হয় তাহলে শ্রেণীগত, এবং এটাকে বলতেছে হচ্ছে আমাদের কি হবে এখানে আমাদের হচ্ছে যেহেতু ব্যক্তিগত এবং হচ্ছে যে গুণটা আমরা কখনো চেঞ্জ করতে পারি না অবান্তর লক্ষণে, সেটাকে বলা হচ্ছে অবিচ্ছেদ্য। আর যেটা সবসময় মনে করে এখন ছিল কোনো সময় উপস্থিত আর কোনো সময় অনুপস্থিত, সেগুলোকে বলবো হচ্ছে বিচ্ছেদ্য। আর যেগুলো হচ্ছে সবসময় তার সাথে থাকবে সেগুলো হচ্ছে অবিচ্ছেদ্য, মানে বিচ্ছেদ হয় না, ব্রেকআপ নাই, বুঝছো, ডিভোর্স নাই। তো এখানে বলছে হচ্ছে আমাদের কি হবে? ব্যক্তিগত অবিচ্ছেদ্য। ঠিক আছে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য। যারা ব্যক্তিগত অবিচ্ছেদ্য বলছো প্রত্যেকের অ্যান্সার সঠিক, তাহলে পাসের হবে খ। যারা পাসের খ বলছো, হ্যাঁ অনেকেই খ বলছো, প্রত্যেকের অ্যান্সার সঠিক। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা বলছি কোন উপজাতির নিকটতম জাতিকে কি বলা হয়? কোন উপজাতির নিকটতম জাতিকে কি বলা হয়? নিকটতম জাতি। নিকটতম জাতি মানে হচ্ছে কাছাকাছি যে জাতিটা আছে, কোন উপজাতির সবচেয়ে কাছাকাছি। মনে করো এইটা হচ্ছে মানুষ, তার উপরে একটা আছে হচ্ছে জীব, এই জীব থেকে আসছে, আর জীবের ভাগ করলে আমরা মানুষ এবং মনে করো আরেকটা পাচ্ছে হচ্ছে অন্যান্য প্রাণী, মানে এটাকে বলতে পারি অমানুষ, অন্যান্য প্রাণী। তার অমানুষ না বলে অন্যান্য প্রাণী বললাম রেসপেক্ট দিয়ে। তার বলতে আমরা মানুষকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে মনে করো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, আর একটা পাচ্ছি মনে করো অশিক্ষিত মানুষ। আমরা এখানে মূলনীতি নিয়ে আসছে হচ্ছে শিক্ষা, অশিক্ষিত মানুষ। তো এখানে আমাদের এই মানুষ বলছে একটা উপজাতি, মনে করো এখানে হচ্ছে শিক্ষিত মানুষ একটা উপজাতি, তার জাতি আসন্ন জাতি মানে হচ্ছে কাছাকাছি যে জাতিটা আছে, তাহলে সবচেয়ে কাছাকাছি আছে কি? মানুষ। যদি মানুষের আসন্নতম জাতি তাহলে সেটা জীব, কেননা তার কাছে বা নিকটবর্তী জাতি হচ্ছে জীব। এখন যদি বলি আসন্নতম উপজাতি, তাহলে এই জীবের আসন্নতম উপজাতি এইটা বা এটা, মানুষের আসন্নতম উপজাতি এটা বা এটা। উপজাতি মানে নিচে, জাতি মানে উপরে, সেটা আসন্নতম বললেই ঠিক আছে। তাহলে এটার আনসার কি হবে? আসন্নতম জাতি। ঠিক আছে, কোন উপজাতির নিকটতম জাতিকে বলা হয় আসন্নতম জাতি হবে। উপজাতি চলে গেছে, অ্যান্সার আসন্নতম জাতি হবে, গ অ্যান্সার হবে, আসন্নতম জাতি হবে। ঠিক আছে, হ্যাঁ গ অ্যান্সার হবে, গ। যারা অ্যান্সার গ বলছো তাদের অ্যান্সারটা সঠিক, এটা অ্যান্সারটা গ হবে। তারপরেরটা এই 6 নাম্বারটা, 7 নাম্বারটা কি হবে? 7 নাম্বারটা কি হবে? আবেগে কিছু জায়গায় ভুল হয়ে যাচ্ছে, একটু ক্লাসটা শেয়ার করে দিও সবাই। ঠিক আছে, নেক্সট টাইম আবার বলছি ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, 7 নাম্বারটা বলো। 7 নাম্বারটা, 7 নাম্বারটা কি হবে? 7 নাম্বারটা কি হবে?
ছাদ বলছে খ, সবাই মুশফিকা বলছে, বৃষ্টি বলছে, রিমা বলছে, শিফা বলছে 7 খ। হ্যাঁ, কোন শ্রেণীকে ক্ষুদ্রতম শ্রেণীকে আমরা যদি মনে করি কি বলছে, কোন ক্ষুদ্রতম শ্রেণীকে আর কোন ক্ষুদ্রতম শ্রেণীতে ভাগ করা যায় না। এটা হচ্ছে ক্ষুদ্রতম শ্রেণীতে ভাগ করা যায় না, কোন যে ক্ষুদ্রতম শ্রেণীকে আর কোন ক্ষুদ্রতম শ্রেণীতে ভাগ করা যায় না, মানে এক কথা একটাকে যদি আর ভাগ করা না যায়, এটা হচ্ছে কিন্তু আমাদের পরমতম জাতি। পরমতম জাতিকে আর ভাগ করা যায় না। একটা জিনিস যদি বলে ভাগ করা জিনিসে, তাহলে ভাগ করার মনে রাখতে এটা। আর আমরা একটু তোমাদের প্রচার করে নেই, সেটা হচ্ছে আমাদের কিন্তু 25-এর জন্য এই দুটো ব্যাচ চলতেছে, 26-এর জন্য কিন্তু এই দুটো ব্যাচ চলতেছে। যারা আমাদের জানো, এখানে অধিকাংশ আমাদের মানে কোর্সের স্টুডেন্ট আছে, তারা জানে যে আমাদের র্যাপিড ব্যাচ চলতেছে হচ্ছে 25-এর পরীক্ষার্থীর জন্য, আর হচ্ছে ইকোনমিক্স একটা T20 ব্যাচ আছে, এটা জাস্ট অনলি ইকোনমিক্সের জন্য। আর হচ্ছে 26-এর জন্য চলতেছে কিন্তু গোল্ডেন ব্যাচ। যারা এটাতে 26-এ পড়বা, 26-এ স্টুডেন্ট আসো, তাদের জন্য কিন্তু অফুরন্ত একটা সুযোগ যে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আছে, 13টা সাবজেক্টের ক্লাস। এবং হচ্ছে ইকোনমিক্স ওখানেও কিন্তু 0 to hero আছে, ওখানে জাস্ট অনলি ইকোনমিক্স। যারা কমার্সের আসো এবং মানবিকের যারা ইকোনমিক্সে পড়ছে তাদের জন্য এটা আছে। নেক্সট, পদের যথার্থের অংশ কোনটা? পদের যথার্থের অংশ, যথার্থের অংশ মানে হচ্ছে এখানে বিভেদক লক্ষণ, জাতিগত, এটা পারবা, এটা আমি জাস্ট ডিরেক্টলি বলে দিই। যথার্থ মানে হচ্ছে মূল জিনিস, মূল জিনিসটা যাচ্ছে, তো মূল জিনিস সবসময় বিভেদক লক্ষণ। এটা নিয়ে আর আমি তোমাদের আর কিছু বললাম না, জাস্ট এটা কিন্তু আছে এখানে যে আমাদের যথার্থের অংশ, যথার্থের অংশ মানে হচ্ছে আমাদের হবে হচ্ছে বিভেদক লক্ষণ, যথার্থের অংশ মানে হচ্ছে বিভেদক লক্ষণ, ঠিক আছে? এটা কিন্তু পারবা তোমরা, তো এটা নিয়ে আমি আর কথা না বলি, নেক্সট কোশ্চেনে চলে যাই। যে কোন যুক্তিবাক্যে বিধেয়ক প্রযোজ্য নয়, কোন যুক্তিবাক্যে বিধেয়ক প্রযোজ্য নয় এটা বলো। এটা কিন্তু আমাদের খদাগের কোশ্চেন আসবে এরকম টপিক থেকে, যে বিধেয়ক থাকে না কোথায়, বিধেয়কের অনুপস্থিতি কোথায়। বিধেয়ক থাকে না বলছে, বিধেয়কে যদি বলা হয় বিধেয়কের অনুপস্থিতি, খদাগে কিন্তু কোশ্চেন আসে বিধেয়কের অনুপস্থিতি, মানে তো সেখানে বিধেয়ক প্রযোজ্য নয় আর বিধেয়ক অনুপস্থিত থাকে। বিধেয়ক অনুপস্থিত কোথায়? 1 নম্বর হচ্ছে আমাদের ব্যক্তিবাচক পদ, ব্যক্তিবাচক পদ, ঠিক আছে? আর দেন গুরুত্বপূর্ণ পদ, সেটা হচ্ছে অ্যান্সার এখানে আছে, তোমরা অ্যান্সারটা বলো। নর্থক যুক্তিবাক্য, মানে নর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না, নর্থক যুক্তিবাক্যে আমাদের কিন্তু বিধেয়ক থাকবে না। যেটা নর্থক মানে না বাচক, না বাচক কোন দুইটা? আমাদের ও আছে, আমাদের ই আছে, এটা হচ্ছে বিশেষ নর্থক, এটা সার্বিক নর্থক। সুতরাং এই দুটো যুক্তিবাক্যে কখনোই বিধেয়ক থাকে না, ঠিক আছে? 9 দাগ কি বলছো? নর্থক। যারা নর্থক বলছো তাদের অ্যান্সার সঠিক, কারণ আমরা যে নর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না, ঠিক আছে? এবং বিশিষ্ট বা ব্যক্তিবাচক পদেও বিধেয়ক থাকে না। হ্যাঁ, আমাদের খ হবে। নেক্সট কোশ্চেন, যথার্থ দিক থেকে আমাদের এইটা অ্যান্সার বলো, এটা আমি আলোচনা না করলে হবে। যথার্থ দিক থেকে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে নাকি উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে? জাতি আসন্ন উপজাতিকে অন্তর্ভুক্ত করে, কোনটা অ্যান্সার হবে এটা বলো? এটা কোনটা হবে? আমরা অনেকে এই বহুপদীগুলো ভুল করে ফেলি, মানে যেগুলো আমাদের এই 3টা থাকে অপশন, এটা আমরা ভুল হয়ে যায় আমাদের, তো এই 3টাগুলো একটু মাথায় রাখতে হবে কোনটা হবে না হবে। আজকের ক্লাস আমরা তাড়াতাড়ি শেষ করবো, অনেকে ক্লাসে নাই আজকে, তো আজকের ক্লাসটা যেহেতু কম মানুষ করতেছো, তাহলে এটাতে আমরা বেশিক্ষণ না রাখি, শেষ করে দেব। তো 10 দাগ বলছে জাতীয় উপজাতি, এখানে হচ্ছে ক। 10 দাগের কি হবে? গ বলছো, 10 দাগে গ। আচ্ছা, অনেকে এখনো 9 দাগে আসো। আচ্ছা, বলছে যথার্থ দিক থেকে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে নাকি উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে, কোনটা হবে? অ্যান্সারটা দেখাই দেয়, এটা হবে অ্যান্সারে কিন্তু দুটার কথা হবে, উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে আর জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করতেছে, দুটার কথাই বলতেছে এখানে। নেক্সট, ও বাবা আমার নাম চলে আসছে, তো ওকে আমি এত সালে জন্মগ্রহণ করি নাই ভাই, আমি তো এত সালে জন্মগ্রহণ করি নাই, 1978 সালে। এতদিন করলে ভালো হইতো ভাই, প্রাচীন একটা ভাইব পাইতাম, এতদিন বুড়ো হয়ে যেতাম আমি। তো বলছে রাশেদ 1978 সালের 16 ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করে, তার গায়ের রং ফর্সা, স্বভাবে সে খুবই বিনয়ী। আচ্ছা, সে পোশাক পরিচ্ছদে সর্বদা পরিপাটি থাকতে পছন্দ করে, এটা তার হচ্ছে এটা হচ্ছে তার কিছু গুণাবলী কথা বলছে, ব্যক্তির একটা গুণাবলী। তো এখানে আমাদের বলছে উদ্দীপকে 11 নম্বর কোশ্চেন, উদ্দীপকে উল্লেখিত 1978 সালে 16 ডিসেম্বরটা কি প্রকাশ করতেছে? এই কোশ্চেন কিন্তু পারা যাবে। আমরা একটু আগে বলছিলাম জন্মস্থান, জন্ম তারিখ,
এবং যেগুলো অতীত হয়ে গেছে সেগুলো কখনো চেঞ্জ হয়ে যাবে না। তো সেগুলো চেঞ্জ করা যাবে না, সেগুলোকে কি বলবে এখানে আমাদের, সেগুলো যেহেতু কোনো ব্যক্তির ক্ষেত্রে, তার মানে অবশ্যই এইটা হবে না, এটা হবে না, কারণ আমরা আগে অ্যান্সার কোনটা হবে না সেটা বাদ দিলাম, খ এবং ঘ। এখন কোনটা হবে, যেহেতু এই গুণগুলো সবসময় ওই ব্যক্তির সাথে থাকবে, যার কারণে না এখানে হচ্ছে, এখানে কি বলছে আমরা ব্যক্তিগত অবিচ্ছেদ্য নাকি ব্যক্তিগত বিচ্ছেদ্য, কারণ এই গুণটা তার সাথে সারা জীবন থাকবে, জন্মের সালটা, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য। আমাদের অ্যান্সার হবে গ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য, মানে ওই জন্ম তারিখ কিন্তু কখনোই তিনি তানভীর হোসেন আমাদের আগের ব্যাচে স্টুডেন্টগুলো আসলে যেহেতু চলে গেছে তাদের হচ্ছে আর দেখা এখন হয় না কিন্তু। ওকে তানভীর, আগের ব্যাচে স্টুডেন্টগুলো আমিও মিস করি অনেক। দেখা হবে তোমাদের সাথে, যদি কোনো চট্টগ্রামে আসো প্লিজ চকবাজার চলে আসবে, না হলে ভার্সিটিতে চলে আসবে, বা নক করো ভাইয়া আসছি। ওকে, তাহলে বলছি হচ্ছে এটা ব্যক্তিগত অবিচ্ছেদ্য হবে। গ নাম্বার অ্যান্সার, যারা গ নাম্বার অ্যান্সার বলছে প্রত্যেকের অ্যান্সার সঠিক। হ্যাঁ গ হবে। মুশফিকা দেখে দেখে অ্যান্সার বলো। এখন এবার আমাদের ঘ নাম্বার বলছে যে উদ্দীপকে উল্লেখিত স্বভাব ও পোশাক পরিচ্ছদের মধ্যে তুলনা করলে দেখা যাবে কি উভয় ব্যক্তিগত অবিচ্ছেদ্য নাকি ব্যক্তিগত বিচ্ছেদ্য বলতো। কারণ ওরা বলছে স্বভাবের ক্ষেত্রে বিনয়ী, ঠিক আছে, স্বভাব সর্বদা পরিবারে থাকতে পছন্দ করে, এটা কি অ্যান্সার হবে, এটা সবসময় কিন্তু বিচ্ছেদ্য হবে, কারণ উনি এই গুণ কিন্তু সবসময় বিনয়ী থাকবে না। একটা মানুষ সারাদিন বিনয়ী ছিল, বা একটা মানুষ সবসময় পরিবারে থাকতে পারে, ছোটবেলা থেকে তো সে নিজেই থাকতো না, নিজে নিজে তো পারে নাই, বা একটা বৃদ্ধ হয়ে গেলে মানুষ কিন্তু পারে না সেটা। তো এরকম এমন কিছু সিচুয়েশন, এমন কিছু সিচুয়েশন যখন আমাদের সাথে ঘটবে, মানে চেঞ্জেবল কোনো জিনিস, তখন সেটা হচ্ছে বিচ্ছেদ্য, মানে ডিভোর্স, আই মিন ব্রেকআপ। তো এইটা হচ্ছে আমাদের তার ক্ষেত্রে ঘটতেছে, এইসব গুণাবলী কিন্তু সবসময় তার সাথে থাকে না, চেঞ্জ হয়, যার কারণে এটা হচ্ছে আমাদের বুঝছি। ওকে, তারপরে দেখো আমাদের তারপরের কোশ্চেনটা, আমাদের একটা ছক দিছে, এই ছক এখানে কি বলতেছে, দ্রুত দ্রুত শেষ করব কারণ এরপরে 5 অধ্যায়ের এমসিকিউ আছে আমার। এখানে বলছে হচ্ছে এক সাইডে মাছ, তো মাছের নাম দিছে ইলিশ, রুই, কাতল, আর একটা পাখির কথা বলছে টিয়া, দোয়েল, বক। এখানে বলছে উদ্দীপকে 1 নম্বর ছকে কোন বিধেয়ক প্রকাশ পাইছে, 1 নাম্বার এটার কথা বলছে, এটা কোন বিধেয়ক বলো তো। খুবই সহজ, খুবই সহজ, এই প্রত্যেকের অ্যান্সার চাচ্ছি এখানে। বাহ ভালোই, তোমরা তো আমার সম্পর্কে অনেক বেশি তথ্য জানো। হ্যাঁ ওকে অ্যান্সার দাও, এটা কি হবে? 13 দাগ কি হবে? 13 দাগ আমাদের 13 দাগ ইশরাত বলছে ঘ, ওরে ধরে কেউ বাঁধো, ওরে ধরে কেউ বেঁধে রাখো। ওই বুড়া বয়সে অ্যান্সার ভুল করতেছে, মুশফিকারও ধরে বেঁধে রাখতে হবে, ওর তো ঘুম আসতেছে। 13 দাগে অ্যান্সার দেখো, এখানে বলছে এগুলা মাছ, এখানে উপজাতি আছে, এখানে এরা হচ্ছে জাতি ভাই, এরা জাতি হবে। আর এইগুলো যদি বলতো ছক 2 কি, ছক 2 বলতো উপজাতি, এটা ছক 1 তো জাতি রে ভাই, ছক 1 জাতি। যারা আবেগে ঘ বলছো তারা হচ্ছে বিবেক দিয়ে বলো, এটা হচ্ছে গ হবে, ঘ হবে না, ঠিক আছে। এগুলো জাতি, কেননা এই দুটো জাতি, তারপরে এরা হচ্ছে তার উপজাতি। এত দুর্বল কেন? কে বলছে ঘ হবে? মুশফিকা, তোমার কি মাথা গেছে? ছক 1 এর কথা বল, ছক 1 এর তো জাতি রে ভাই, কেননা এদের উপজাতি আছে এখানে, তো এরা জাতি মানে উপজাতি কেমনে হয়? ঠিক আছে, জাতি হবে রে ভাই। মুশফিকা মাথা তোমার ঠিক নাই। এবং 1 ও 2 এর মধ্যে কি পার্থক্য আছে বলো, 1 আর 2 এর মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে কোন ধরনের সম্পর্ক আছে, এই সম্পর্কটা কোন ধরনের? 3 অধ্যায়ের টপিক আসছে এখানে। 1 যেহেতু আমরা বলছি জাতি, আর 2 বলছি কি, এরা হচ্ছে এইগুলোর জাতিগুলোর উপজাতি। তো এখন এখানে কোশ্চেন হচ্ছে এই যে জাতি এবং এই উপজাতির এদের মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে কি সম্পর্ক আছে? মাথা গেছে ওর, মুশফিকার মাথা গেছে। জাকারিয়া ওয়ালাইকুম আসসালাম,
সবাই একটু দ্রুত অ্যান্সার করে এটার। তাহলে এখানে কি হবে বলো? 14 দাগ। আমরা বলছি যখন হচ্ছে মনে করো পিতা পুত্র শিক্ষক শিক্ষার্থী স্বামী স্ত্রী জাতি উপজাতি এরাও সাপেক্ষ, মানে এটা হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল। একটাকে সংজ্ঞায়িত করতে গেলে আরেকটা লাগে, কখনো নিজে নিজে সংজ্ঞায়িত হতে পারে না। আমাদের সাথে কেউ জয়েন করছে, ওকে। আমাদের সাথে সুমায়া জান্নাত, আমাদের সাথে নতুন অনেকে আবার জয়েন করছে এখন, লেট করার জন্য সমস্যা নাই। আমরা তাহলে বুঝছি এটা জাতি এবং উপজাতি এবং একটার সাথে আরেকটা সম্পর্ক, একটা ছাড়া আরেকটাকে সংজ্ঞায়িত করা যায় না। সুতরাং এগুলো প্রত্যেকেই সাপেক্ষ। যারা ঘ বলছো তাদের আনসার সঠিক, বাট যারা এটা যুক্তিবিদ্যা, ঠিক আছে। এই তোমরা আবেগে খ বলছো কেন? এখন এটা অ্যান্সার বলতেছে না, মানে এক একজন কনফিউশনে ভুগতে ভুগতে কেউ অ্যান্সার বলতেছে না। তোমরা অ্যান্সার বলো, ভুল হোক। এটা সাপেক্ষ, এটা ভুল অ্যান্সার কেন হবে? এরকম সহজ কোশ্চেন ভুল হলে হবে? ঘ হবে আশা মনে, হ্যাঁ ঘ হবে অ্যান্সার। নেক্সট, মানুষ পদে আসন্নতম জাতি কোনটা? এটা বলতে হবে। আমি একটু আগে পড়াইছি, এটা একটু আগেই আলোচনা করছি এইটা নিয়ে, যে মানুষ পদে আসন্নতম জাতি আমি লিখে দেখাইছি যে কোনটা হচ্ছে, মানে কিভাবে জাতি আসন্নতম জাতি কখন হয়, আসন্নতম উপজাতি কখন হয়। সাব্বির আমরা পড়াচ্ছি চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 নিয়ে। চ্যাপ্টার 4টা আমাদের মেবি আর একটা দুটো কোশ্চেন থাকতে পারে বা শেষ কোশ্চেন হতে পারে। চ্যাপ্টার আমাদের 5-এর কোশ্চেন এবার আসবে, চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বলছি যে উদ্দীপকের আসন্নতম, মানুষ পদের আসন্নতম জাতি কোনটা? দ্রুত বলো ভাইয়া, মানুষ পদের আসন্নতম জাতি। সুমায়া জান্নাত ফার্স্ট ক্লাস করতেছে, ওকে। 15 দাগ বলছে, বললাম হচ্ছে মানুষ পদের আসন্নতম জাতি কোনটা? মানুষ পদের আসন্নতম জাতি কেউ অ্যান্সার বলছো? একজন বলছে ক। হে, মানুষ মানে মানুষের শুধু দ্বিপদ প্রাণীকুল হবে? এরা কেউ ধরো, এরা কেউ ধরো। তাহলে একটা দ্বিপদ, দুইটা পা আছে কার? দুইটা পা বিশিষ্ট সবাই হচ্ছে ওর জাতি, মানুষের জাতি, তাই তো? মানুষ সেখান থেকে আসছে। এটা জীবনও হবে না ভাই, সমগ্র বস্তু জগৎ এটা হবে না। সমগ্র বস্তু জগৎ বা সব প্রাণ বস্তু এটা হবে না, হবে হচ্ছে এটা। একটু আবেগ কাজ করে তোমাদের, বিবেক দিয়ে কাজ করো না তোমাদের কখনো। এটা অ্যান্সার ভাই, সমগ্র প্রাণীকুল। কারণ হচ্ছে মানুষ, মানুষের উপরে কি আছে? মানুষের উপরে আছে জীব। তো জীব মানে কি? জীব মানে তো সমগ্র প্রাণীকুল, জীব মানে কিন্তু প্রাণীকুল। তাহলে আমাদের কেন অ্যান্সার অন্যটা হবে? অবশ্যই মানুষের উপরের আসন্নতম মানে কি? কাছাকাছি। তো মানুষের উপরে জাতি, তো মানুষ জাতি হতে গেলে উপরে থাকবে, উপরের কথা তো বলা নাই, বলছে জাতি। তো জাতি বললে কি হবে? সবসময় উপরেরটা। তো মানুষ পদের আসন্নতম জাতি কোনটা? অবশ্যই জীব। এবং জীব বলতে এখানে বলছে সমগ্র প্রাণীকুল তো জীব। তো এইটা কেমনে ভুল হয়? এটাও কেমনে ভুল হয় তোমাদের বলো? সব কয়টা ভুল করতেছো তোমরা, সব কয়টাই। এখানে অধিকাংশ আমাদের মানে পেইড ব্যাচ স্টুডেন্ট এখান থেকে, তো এখানে পড়ানো জিনিসেরও ভুল করতেছে। সামনে থাকলে সব কয়টা মারতাম। এখন যে কটা অফলাইনে ক্লাস করছে তারা জানে যে মাইক দিছি এরকম ভুল করার জন্য, সহজ জিনিস। তাহলে এটা হবে কি? তাহলে এটা হবে হচ্ছে সমগ্র প্রাণীকুল। তোমরা এই আসন্নতম জাতি চিনতে পারতেছো না, মানে উল্টা পাল্টা আনসার। দ্বিপদ প্রাণীকুল মানে কি? এটা কোনো কথা? তুলিও আমার ক্লাস ফার্স্ট করতেছে, নেক্সট টাইম ক্লাসগুলো করবো তাহলে। নেক্সট, টিয়া পাখি সবুজ রং, এটা কোন অবান্তর লক্ষণ? এটা বলে দে, এটা পারবা। এটা হচ্ছে জাতিগত অবিচ্ছেদ্য। টিয়া পাখি একটা জাতি, সুতরাং টিয়া পাখি একটা জাতি। তো জাতি হলে এই কারণে কি হবে? জাতি হলে সবসময় এটা কি হবে? জাতির ক্ষেত্রে। এবং জাতির ক্ষেত্রে বলছে টিয়া পাখি মানেই তার রং সবুজ, টিয়া পাখি মানে রং সবুজ, টিয়া মানে সবুজ রং। সুতরাং এটা সবসময় ওই জাতির ক্ষেত্রে থাকে, যার কারণে এটা হবে আমাদের কি?
যার কারণে আমাদের এটা আমার জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হবে। এটা আমি আর কথা বললাম না, এরকম কোশ্চেন আগেও ছিল, আলোচনা করছি। এখন বলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কোনটা? বাসস্থান, কাকের কালো রং, কাক কখন হবে না। আর হচ্ছে আমাদের বলছে বিচ্ছেদ, বাসস্থান আমি চেঞ্জ করি, মনে করো আগে আমার বাড়ি ছিল যেখানে, আমি এখন আমার অস্থায়ী এখন চট্টগ্রামে থাকতেছি, তোমরা যেখানে থাকতা এখন চেঞ্জ করতেছো বিবেকের বা তোমাদের হচ্ছে জীবিকার টানে, তো সেই ক্ষেত্রে আমাদের বাসস্থান চেঞ্জ হয়। কাকের কালো রংটা আমার ব্যক্তিগত ক্ষেত্রে আসতেছে না, ব্যক্তিগত কাক কেন আসবে? এখানে বলছে পোশাক পরিচ্ছদ, হ্যাঁ আজকে যেটা পড়ছি কালকে আমরা সেটা চেঞ্জ করে পড়তে পারি, বা পোশাকের ধরনের স্টাইলে চেঞ্জ আসে। সুতরাং আমাদের 1 আর 3 হবে অ্যান্সার, 1 আর 3। বুঝতে পারছো কেন 1 আর 3? আশা করি বুঝতে পারছো, আর না বুঝলে সব কটারে মানে এখন পিটানো উচিত। এখন আমরা আসবো হচ্ছে আমাদের 5 অধ্যায়ের কোশ্চেন। এতক্ষণ আমরা 4 অধ্যায় দেখলাম, তোমাদের 4 অধ্যায়ে অনেক কনফিউশন, এই কনফিউশনগুলো দূর করতে হবে। অনেকে নতুন ক্লাস করতেছো, তাদেরকে স্বাগতম। নেক্সট ফ্রি ক্লাস যেগুলো আছে তোমরা আশা করি অ্যাটেন্ড করবা, তাহলে অনেক বিষয়ে উপকৃত হবা। আর যারা আগের ক্লাসগুলো করো নাই, দেখবা আমাদের এই পেজে গিয়ে যেহেতু স্ক্রল করলে দেখবা আগের ক্লাসগুলো নিয়ে ফেলছি। লাস্ট মঙ্গলবার এবং লাস্ট বৃহস্পতিবার 2টা ক্লাস নিয়েছিলাম, 3 অধ্যায় এবং 6 অধ্যায়, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরও যদি ক্লাস ফ্রি লাগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা, ওখানে অনেকগুলো ফ্রি ক্লাস আছে। ওকে, তাহলে 17 দাগ বলো। এখন 17 দাগটা, 17 দাগ বলছে গ হবে, সবাই বলছে গ। বলছে হচ্ছে অনুমানের প্রাথমিক উপাদান কোনটা? অনুমানের প্রাথমিক উপাদান এই কল্পনা করলে হবে ভাই, জানা থেকে অজানায় যাওয়া। তাহলে প্রাথমিক উপাদান কি? জানা জিনিস, জ্ঞাত তথ্য। তোমাদেরকে মানে কি দিয়ে মারতাম, মানে মারার জন্য হাত কেমন করতেছো তোমাদের? তোমরা জানা কোশ্চেন কেন ভুল করতেছো? জানা কোশ্চেন ভুল করলে হবে? এখানে কি চাইছে, কি তোমরা বলতেছো আমাকে বলো তো একটু। ভাই চাইছে কি এখানে, আর তোমরা দিচ্ছ কোনটা? উল্টা পাল্টা অ্যান্সার দিচ্ছে, সব কয়টা উল্টা পাল্টা অ্যান্সার দিচ্ছে। মানে অনুমান কি? অনুমানের সংজ্ঞা কি? জানা থেকে অজানায় গমন করার মানসিক প্রক্রিয়া। এই কোশ্চেনকে ভুল করে? এই কোশ্চেন বলো কে ভুল করে? ওকে, তাহলে হচ্ছে আমাদের জ্ঞাত তথ্য, যে আবেগ দিয়ে তোমরা দেখাচ্ছ, আবেগ দিয়ে বলতেছে এটা হবে, তো আবেগ না। একটু ভাবো, পড়াগুলো সহজ পড়া ভুল করলে কেমনে হবে বলো? এটা সহজ পড়া। ওকে, নেক্সট বলছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটা? এটা বলো, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। যুক্তিবিদ্যা আসলে কোনটাকে নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যার আলোচনার বিষয়টা কোনটা? এটা সহজ, অপশন দেখে বোঝা যাচ্ছে কোনটা হবে। এটা খুবই সহজ, এটা বলো। উনিশ দাগ, হ্যাঁ আমাদের বলছে আশামণি ঘ, সাবরি বলছে ঘ, সুমায়া বলছে ঘ, রিফাত বলছে ঘ, অর্ণব সাহা বলছে ঘ। আর এই যে তাদের নাম এখন পড়তেছে প্রত্যেকেই মনে হচ্ছে আমার সামনে নতুন, এরা নতুন ক্লাস করতেছে। নেক্সট ক্লাস থেকে তোমাদের দেখতে চাই। এই যে অর্পিতা, শরীফুল, একলা জীবন। হ্যাঁ, যারা অ্যান্সার বলছো ঘ, প্রত্যেকে অ্যান্সার সঠিক। কারণ হচ্ছে আমরা অনুমান জানি হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়, অনুমানই করা হয় এখানে। সুতরাং আলোচনা বিষয় থাকবে হচ্ছে আমাদের অনুমান, ঠিক আছে? আমাদের সামিয়া বলছে, মুশফিকা বলছে, ঠিকঠাক বললো ফার্স্ট টাইম। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে? আমাদের হচ্ছে অনুমান, ঠিক আছে? এখন বলো নেক্সট। নেক্সট হচ্ছে অনুমানের নতুন বাক্যকে কি বলা হয়? এই কোশ্চেনে ভুল করলে খবর আছে। অনুমানের নতুন বাক্য কি বলা হয়? জি সুমায় জান্নাত, আপনি সঠিক আছেন, সবার অ্যান্সার ঘ। এখন 20 নাম্বার, দ্রুত শেষ করতে হবে। আমার নিজেরও পেইড ব্যাচে ক্লাস আছে, আর মানে 8টা থেকে আমরা শেষ করবো 10 মিনিটে, একটু ফাস্ট দ্রুত অ্যান্সার করো। দেখো আমরা বলছি অনুমানের নতুন বাক্য কি বলা হয়? অনুমান থেকে আমরা নতুন বাক্য পাই, সেটাকে আশ্রয় বাক্য ছিল, এবং সেটা থেকে নতুন বাক্য কি পাই বলে দিলাম। দাও, আশ্রয় বাক্য থেকে নতুন বাক্য কি পাই? বা আমরা বলি যে যুক্তিবিদ্যায় অনুমানের নতুন যে বাক্য পাই তাকে কি বলা হয়? এটা সংজ্ঞা থেকে আসছে। আমাদের সুমাইয়া, সন্দীপ, সুমাইয়ার বাড়িতে তো সন্দীপ, তো সবাই সন্দীপ চল যেতে পারবো ওর সাথে। একলা জীবন বলছে ক, অর্পিতা বলছে, অর্পিতা আচার্য বলছে ক, আশামণি ক। ওকে, অ্যান্সার ক হবে এটার। কারণ হচ্ছে আমরা জানি আমরা নতুন বাক্য পাই, আশ্রয় বাক্যের মাধ্যমে যে বাক্য পাই সেটাকে বলা হয় সিদ্ধান্ত বাক্য। খুবই সিম্পল ছিল এটা, খুবই সিম্পল ছিল। নেক্সট কোশ্চেন,
পরোক্ষ জ্ঞান কোনটা, মানে পরোক্ষ, পরোক্ষ মানে হচ্ছে আমরা সরাসরি জ্ঞান নিচ্ছি না, আমরা হচ্ছে ধারণা করে নিচ্ছি। তো ধারণা করলে কোনটা হবে? আর যেটা হচ্ছে সরাসরি সামনাসামনি ফেস টু ফেস গিয়ে নেওয়া হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আর পরোক্ষ জ্ঞান হচ্ছে আমরাও মানে অন্যের মাধ্যমে বা তৃতীয় পক্ষ থাকে এখানে একটা, ওই মাধ্যম ইউজ করে আমরা নিই, সেটা হচ্ছে পরোক্ষ হবে। আর পরোক্ষ মানে হচ্ছে আমাদের অনুমান, ঠিক আছে? পরোক্ষ আমরা অনুমান করেই করি। পরোক্ষ মানে হচ্ছে আমরা কোনো অতীতের বিষয় আমি ধারণা করলাম, ভবিষ্যতে কি ঘটতে পারে ধারণা করলাম, অতীতে কি ছিল ধারণা করছি। আর ধারণা মানে হচ্ছে আমাদের অনুমান, এই জন্য অনুমানটা হচ্ছে পরোক্ষ প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছো, অনুমানটা হচ্ছে পরোক্ষ প্রক্রিয়া, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অনুমান কি? অনুমান একটা যৌক্তিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, জানা থেকে অজানায় গমন করার প্রক্রিয়া। অনুমান কি? অ্যান্সার দেখো তোমরা, অনুমান কিন্তু যৌক্তিক প্রক্রিয়া হবে না, অনুমান কিন্তু যৌক্তিক প্রক্রিয়া না। যৌক্তিক প্রক্রিয়া হচ্ছে যুক্তি বাক্য, কেননা ওটা যুক্তি দেওয়া হয়, বাট অনুমান কিন্তু যুক্তিতে আসে না। অনুমান কিন্তু এটা প্রাথমিক স্টেজ, ওটা যুক্তিতে আসার বহু দেরি আছে, আরো অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হয়। শোনা জানো তো আমাদের প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার তোমাদের ফ্রি ক্লাস চলতেছে, তো ফ্রি ক্লাসগুলো তুমি এবং তোমার ফ্রেন্ডগুলো সবাই মিলে করবা যাতে সবাই উপকৃত হয়। আমাদের তো পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, বাট ফ্রি ক্লাস যাতে অনেক স্টুডেন্ট মানে আমাদের পেইডে ভর্তি হতে পারে না, তারা যাতে ক্লাসগুলো করতে পারে, সবার জন্য কাজ করতেছে আমরা, ঠিক আছে? আর রুটিন তোমাদের দেওয়া হয় পেজে, দেখবে আমাদের ক্লাস কবে থাকে তার আগেই মানে ওই দিন বলে দেয় যে কখন কখন কোন চ্যাপ্টারের উপর ক্লাস, এবং তোমাদের একটা রুটিনও দেওয়া ছিল। ওকে, তাহলে 22 বলছে আমরা কি? 22 হচ্ছে আমাদের এখানে বলছে আমরা জাস্ট যৌক্তিক প্রক্রিয়া হবে না, ওইটা বাদে বাকি 2 ও 3 হবে। 2 আর 3 কোথায় আছে? ক্ষয় অ্যান্সার আছে, ঠিক আছে? নেক্সট, অবরোহর ইংরেজি কি বলে? এটা একটু কথা বলতে হবে। অবরোহ ইংলিশে কি বলে? ইন্ডাকটিভ, ডিডাকটিভ, মেটা, নরমেটিভ, বলো এটা কি হবে? অবরোহকে কি বলা হয়? অবরোহকে ইংরেজিতে কি বলে? অবরোহকে কি বলে? আর আরোহকে কি বলে এটাও বলবা। আরোহকে কি বলে? অবরোহকে কি বলতেছে এখানে? 23 দাগ, একটু অ্যান্সার করো। আমরা আর 5 মিনিটের মধ্যে ক্লোজ করব আশা করি, একটু সবাই বলো। অবরোহ যুক্তিবিদ্যার ইংরেজিতে কি বলা হয়? অবরোহকে দেখো, আমরা জানি আরোহ মানে হচ্ছে ইন্ডাকটিভ, ঠিক আছে? আরোহ মানে হচ্ছে ইন্ডাকটিভ, আর এই যে ইন্ডাকটিভ এটা কথা বলছে। আর অবরোহ মানে হচ্ছে ডিডাকটিভ, মনে রাখবো অবরোহ মানে হচ্ছে ডিডাকটিভ। ইন্ডাকটিভ আরোহ, ডিডাকটিভ অবরোহ, ইন্ডাকটিভ আরোহ, ডিডাকটিভ অবরোহ, ঠিক আছে? ইন্ডাকটিভ আরোহ, ডিডাকটিভ হচ্ছে অবরোহ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে খ। যারা অ্যান্সার খ বলছো তাদের অ্যান্সার সঠিক। তাহলে আমরা বলছি অবরোহকে ইংলিশে বলা হয় ডিডাকটিভ, আর আরোহকে বলা হচ্ছে ইন্ডাকটিভ। নেক্সট কোশ্চেন, অবরোহ মানে সিদ্ধান্ত সর্বদা কি হয়? অবরোহ, এই কোশ্চেনের অ্যান্সারটা বলতে হবে। অবরোহ আমরা জানি সার্বিক থেকে বেশিতে আসে, সুতরাং আমাদের সার্বিক থেকে বেশিতে আসে মানে আমাদের বেশি থেকে কি হয়? কমে আসে। তো বেশি থেকে কমে আসলে কি হয়? আমাদের বলছে সিদ্ধান্ত সর্বদা আমাদের অবরোহ সিদ্ধান্ত সর্বদা কি হবে? কম ব্যাপক হবে, বেশি ব্যাপক হবে, সমব্যাপক হবে, কোনটা হয় বলো? অ্যান্সার কোনটা হবে? আমি কিছু বলবো না, এটা খুবই বেসিক কোশ্চেন, ক্লাস 1 এর বাচ্চারা যদি পড়াতাম এটা সেও পারতো। বলো কি হবে? হ্যাঁ, আরোহ ইন্ডাকটিভ, অবরোহ ডিডাকটিভ। কি হবে এটা? অ্যান্সার বলতে থাকো, আমি অ্যান্সারগুলো তোমাদের পরবর্তীতে যাই। এটা অ্যান্সার কি হবে তাহলে? হ্যাঁ স্যার, আমরা বলছি হচ্ছে অবরোহ মানে সিদ্ধান্ত সর্বদা কম ব্যাপক, কারণ আমাদের সিদ্ধান্ত বেশি থেকে কমে আসলে কি হবে? বেশি থেকে কমে আসতে মানে অবশ্যই সিদ্ধান্ত কম ব্যাপক, আবার সমব্যাপক হতে পারে। অবরোহ মানে সমব্যাপক মানে আগে আসল বাক্যে যে পরিমাণ ছিল সিদ্ধান্ত সে পরিমাণে আসতে পারে। সুতরাং আমাদের এটা অ্যান্সার কি আসতেছে? অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের 2 আর 3 মানে হচ্ছে খ অ্যান্সার। 2 আর 3 মানে খ অ্যান্সার। যারা খ অ্যান্সার দেখাচ্ছে প্রত্যেকের অ্যান্সার সঠিক, বুঝতে পারছো? এটা কেন খ অ্যান্সার? খুবই বেসিক কিন্তু। তারপর বলছে এইটা কোনটা সহজ জিনিস, এটা কোনটা? এটা হচ্ছে যারা 26 আছে তারাও যদি না পারে, যারা 87 ব্যাচ এইচএসসি 27 যারা মানে কারা বুঝছো পরীক্ষা দিয়ে আসবে ও পারবে, এইচএসসি 27 পারবে। এখন দেখো তুমি 25 আর 26 তোমরা পারবে কিনা তোমাদের উপর ডিপেন্ড করতেছে। মানে এইচএসসি 26 যদি 27 যদি থাকতো তারাও পারতো, বাট 26 এবং 25 দেখো তোমরা পারবে কিনা তোমাদের উপর ডিপেন্ড করতেছে। মান ইজ্জত ধরে রাখা। এখানে বলছে সকল মাছ হয় জলদ, মানে বেশি রুই হয় মাছ, সুতরাং রুই হয় জলদ প্রাণী। বা এই
তাহলে এই যে বেশি থেকে কমে আসছে, তাহলে এটাকে কি হবে? এটাকে আরোহ নাকি অবরোহ নাকি অমাধ্যম নাকি পূর্ণাঙ্গ? বলো আমাকে একটু। কি হবে? ফার্স্ট অফ অল এটা অবরোহ হলেও এটা হচ্ছে অমাধ্যম হবে না। অমাধ্যম মানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসে, মাধ্যম হচ্ছে একাধিক আশ্রয় বাক্য থাকে। সুতরাং খ বললেই খ হবে না, আবেগে খ বললো না, অ্যান্সারটা হবে হচ্ছে গ। ঠিক আছে, অবরোহ, কারণ বেশি থেকে কমে আসতে পারে, একটু আগে বললাম। তারপরে মাথা না ঢুকলে মাথায় একটা বাড়ি মারো, তাহলে ঠিক হয়েছে মাথা। এখন বলছি আমরা সকল মাস হয়, এটা হচ্ছে দেখছি আমরা অবরোহ। সুতরাং এটার উল্লেখিত অনুমানটা কি হবে? গঠন প্রক্রিয়া সবসময় বেশি ব্যাপক থেকে কম ব্যাপক যায়। ঠিক আছে, আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। আমরা এটা ব্যাপ্য হতে পারে কি না পারে এটা আমাদের আসতেছে না, কিন্তু সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য, সিদ্ধান্ত সার্বিক। তো এটা আরেকটা জিনিস, যেহেতু আমাদের এই কথা বলছে যে আমাদের সবসময় আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, তার মানে এখানে আমাদের এমন কথা বলছে। তাহলে যেহেতু অবরোহ অনুমানে একটা আছে আমাদের যে আবর্তন প্রতিবর্তনের বিষয়টাতে, তার মানে এটা অবরোহ অনুমানকে ইন্ডিকেট করতেছে। খ নাম্বার 2 নাম্বার নেওয়া যায়, বাট 3 নাম্বার কিন্তু নেওয়াই যায় না। সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষের বাক্য কখনো হবে না, অবরোহতে কখনো সিদ্ধান্ত সার্বিক হবে না, সিদ্ধান্ত অলওয়েজ বিশেষ, কারণ সার্বিক থেকে বিশেষে যাচ্ছে। সুতরাং সিদ্ধান্ত অলওয়েজ বিশেষ হবে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? ক নাম্বার। ঠিক আছে, এই 3 কখনোই হচ্ছে না, 3 সার্বিক তো হয় না ভাই, অবরোহতে কখনোই সার্বিক হয় না। অবরোহ হচ্ছে বেশি থেকে কমে আসে, সুতরাং একটা বিশেষ যুক্তিবাক্য হয় সিদ্ধান্তটা, যার কারণে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক হবে, এই প্রথম দুইটা। ঠিক আছে, ইয়েস স্যার। কোশ্চেনগুলো সহজ, বাট আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। মানে এত সহজ কোশ্চেন ভুল করব, এটা আমরা জানি সবাই। আরোহের প্রাণ মানে হচ্ছে আরোহমূলক লম্ফকে বলা হচ্ছে। আরোহের প্রাণ কি? আরোহমূলক লম্ফ। সেটা কখনো কিন্তু পরীক্ষণ নিরীক্ষণ, এই দুটো হচ্ছে আমাদের বস্তুগত ভিত্তিক। এই যে পরীক্ষণ নিরীক্ষণের কথা বলছে না, দেখে যে পরীক্ষণ নিরীক্ষণ এই দুটো হচ্ছে কি আরোহের বস্তুগত ভিত্তি। এটা আমরা সপ্তম অধ্যায়ে দেখবো, নেক্সট ক্লাস সপ্তম অধ্যায় আছে আরোহের বস্তুগত ভিত্তি। ঠিক আছে, বস্তুগত ভিত্তি কি কি? পরীক্ষণ আর নিরীক্ষণ, এই দুটো হচ্ছে আরোহের বস্তুগত ভিত্তি। এখানে হচ্ছে কার্যকরণ সম্পর্ক, এটা হচ্ছে আমাদের আকারগত ভিত্তি। ঠিক আছে, এটা হচ্ছে আকারগত ভিত্তি একটা, আর একটা বস্তুগত, এটা হচ্ছে আকারগত, আর এটা আছে প্রকৃতির নিয়মানুবর্তনী। তাহলে এগুলো হচ্ছে না, অ্যান্সার হবে আমাদের হচ্ছে আরোহমূলক লম্ফ। অ্যান্সার হবে হচ্ছে আরোহমূলক লম্ফ। ঠিক আছে, আরোহের প্রাণ বলা হয় আরোহমূলক লম্ফকে। এবং বলছে আরোহের গতি কোন দিকে? আরোহ মানে হচ্ছে কি করে? আরোহ যেহেতু কম থেকে বেশিতে আসে, মানে কম থেকে বেশি। মনে করো আমার কাছে 5 টাকা আছে, সবাই মিলে তোমরা আমাকে দান টান করছো, সবাই মিলে 5 টাকা দিছো। মনে করো আমার 5000 স্টুডেন্ট, সবাই 5 টাকা করে দিলাম, বহু টাকা হয়ে যাবে। তো এই কারণে আমার কিন্তু কম থেকে বেশিতে হয়ে যাচ্ছে, সুতরাং আমার এই গতিটা কিন্তু ঊর্ধ্বগামী হবে। কম টাকা ছিল, এখন বেশি টাকা আছে, তো এটা হচ্ছে ঊর্ধ্বগামী। তার মানে আরোহের গতি সবসময় ঊর্ধ্বমুখী। ঠিক আছে, ঊর্ধ্বমুখী। অ্যান্সার কি হবে? ক। নেক্সট অভি হয়, অভি দেখো, অভি অনিশ পরমা। এই যে অভি অনিশ পরমা প্রত্যেকে বিশেষ, তারপরে সার্বিক আসছে কম থেকে বেশি। তার মানে এটা কি? কম থেকে বেশি মানে কি? অবশ্যই আরোহ, আর বেশি থেকে কম মানে অবশ্যই সেটা অবরোহ। যেহেতু এটা কম থেকে বেশি আরোহ, আর বেশি থেকে কম হচ্ছে অবরোহ। ঠিক আছে, তাহলে শেষ ফাইনালি। তো এখানে আমরা বলছি অনুমানের গতি কেমন হবে? অবশ্যই সেটা ঊর্ধ্বমুখী। সেম কোশ্চেন ছিল। তো কোর্স শেষ, মানে আজকের মতো 4 অধ্যায় 5 অধ্যায়ের টপিক নিয়ে আলোচনা শেষ। আমরা হচ্ছে কোনটা নিম্নমুখী দেওয়া? বলো আমাকে, কোনটা নিম্নমুখী দেওয়া? আরোহ মানে সেটা হচ্ছে তার আকৃতি নিম্নমুখী, বাট অবরোহ তার মানে আকৃতি ঊর্ধ্বমুখী। আরোহ মানে নিম্ন, অবরোহ মানে ঊর্ধ্ব। আরোহ নিম্ন, অবরোহ ঊর্ধ্ব। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে, নেক্সট মঙ্গলবার তোমরা রুটিন পেয়ে যাবা। দেখো আমার রুটিন দেওয়া আছে, মানে একদম টানা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্লাসের উপর। তখন আমরা নেক্সট দিন আমরা হচ্ছে নেক্সট মঙ্গলবার তোমাদের হচ্ছে 1 এবং 7 অধ্যায়ের ক্লাস নিব। তারপরে হচ্ছে নেক্সট বৃহস্পতিবার আবার হচ্ছে আমরা সেকেন্ড পেপারের ক্লাসে আসবো। ওকে, তো আজকের মতো এখানেই, ভালো থাকো। আমাদের পেজ থেকে লাইভ আমরা আবার নিব, অনেকগুলো ক্লাস এখন বাকি আছে, এখনো 5টা ক্লাস বাকি। তো সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হবে আবার আমাদের ফ্রি ক্লাসে। যারা আজকে নতুন অনেকেই ক্লাস করছো, আমরা তাদেরকেও নেক্সট ক্লাসে দেখতে চাই। এবং আজকে ক্লাসটা যেহেতু 2বার আমাকে শুরু করতে হয়েছে, তো অনেক স্টুডেন্টকে হারাই ফেলছি, তারা চলে গেছে গা। তো আর হচ্ছে আমার যারা হচ্ছে র্যাপিড ব্যাচের স্টুডেন্ট আছে, তারা দ্রুত ক্লাসে চলে আসো, এখনই তোমাদের ক্লাস নিব। র্যাপিড ব্যাচের অনেক পোলাপান এখানে আছে, তো চলে আসো ক্লাসে, শুরু হবে এখনই। আসসালামু আলাইকুম।